ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে, কিন্তু যদি একটা জাদুকরি ইচ্ছা সত্যি হয়ে যায় আর সে ভালোবাসাটাই পরিণত হয় ভয়ঙ্কর অভিশাপে। আজকের গল্প এমন এক যুবকের যে শুধু তার প্রিয় মানুষটাকে নিজের করে পেতে চেয়েছিল, কিন্তু তার একটা ভুল ইচ্ছা শুরু করে এমন এক দুঃস্বপ্ন যা শেষ হয় মৃত্যু আর অনুতাপে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের পরিণতি আপনার কল্পনারও বাহিরে। গল্পের শুরু হয় মুভির প্রধান চরিত্র বিয়ারকে নিয়ে। সে তার বন্ধু নিকিকে খুব বেশি পছন্দ করত। সে নিকিকে প্রপোজও করতে চেয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সে তা কখনো করতে পারেনি, কারণ নিকিকে নিজের মনের কথা বলার সাহস তার কখনোই হয়নি। তবে এবার সে আর দেরি করতে চায় না। তাই সে তার বন্ধুদের সঙ্গে বসে নিকিকে কিভাবে প্রপোজ করবে তার অনুশীলন করছিল। যখন সে এতে বেশ ভালো হয়ে যায়, তখন তার বন্ধুরা বলে, এখনই তোমার নিকির সঙ্গে দেখা করা উচিত। এই কথা শুনে বিয়ার খুব উত্তেজিত হয়ে যায় এবং খুশি মনে বাড়ি ফিরে যায়। কিন্তু খুব শীঘ্রই তার এই আনন্দ দুঃখে পরিণত হয় যখন সে তার পোষা বিড়ালটিকে মৃত অবস্থায় দেখতে পায়। এর জন্য দায়ী ছিল সে নিজেই। সে নিজের ওষুধ খোলা অবস্থায় রেখে গিয়েছিল, আর সেই ওষুধ খাওয়ার কারণেই বিড়ালটি মারা যায়। এই ঘটনায় সে গভীর শোকে ডুবে যায়। অনেক দিন পর্যন্ত সে কারো সঙ্গে কথা বলে না এবং বাড়ি থেকেও বের হয় না। এই সময় তার পৃথিবী প্রায় বদলে যায় যখন সে জানতে পারে যে নিকি পড়াশোনার জন্য অন্য একটি দেশে চলে যাবে এবং হয়তো আর কখনোই তার সঙ্গে দেখা হবে না। এই খবর বিয়ারের ইতিমধ্যে এলোমেলো হয়ে যাওয়া জীবনকে আরও উলটপালট করে দেয়। সে বুঝতে পারে তার হাতে এখন শেষ একটি সুযোগ আছে। ইয়ানের মাধ্যমে বিয়ার নিকির দেওয়া একটি পার্টির আমন্ত্রণ পায় এবং বুঝতে পারে যে এই সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে পারে না। তাই সে সুন্দর করে পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে আবারও নিকিকে প্রপোজ করার প্রস্তুতি নেয়। এরপর পার্টিতে যাওয়ার আগে সে একটি গয়নার দোকানে যায়। সে নিকের জন্য সুন্দর একটি উপহার কিনতে চেয়েছিল, কিন্তু কী কিনবে তা নিয়ে খুব দ্বিধায় ছিল। তাই সে দোকানের সেলস গার্লের সাহায্য নেয় এবং একটি সুন্দর লকেট কিনে ফেলে। তবু সে খুব নার্ভাস ছিল। মজা করে সে সেলস গার্লকে বলে, এখানে এমন কিছু কি আছে যা আমার ভাগ্যকে একটু ভালো করতে পারবে? সেলস গার্ল হেসে তাকে কয়েকটি লাকি চার্ম দেখায়, কিন্তু সেগুলো কোনোভাবে তার পছন্দ হয় না। হঠাৎ তার চোখ পড়ে একটি কাঠির ওপর, যেখানে লেখা ছিল, এটির সাহায্যে তুমি তোমার যে কোনো একটি ইচ্ছা পূরণ করতে পারবে। এটা দেখে সে অবাক হয়ে হেসে ফেলে এবং সেলস গার্লকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যিই কাজ করে? এই কথা শুনে সেলস গার্লের মুখের ভাব হঠাৎ বদলে যায়। সে খুব গম্ভীরভাবে বলে, যারা যারা এটা ব্যবহার করেছে তাদের জীবন আর কখনোই আগের মতো থাকেনি। এই কথা শুনে বিয়ার একটু ভয় পেলেও বিষয়টি গুরুত্ব দেয় না। এমন অদ্ভুত কথায় সে কখনো বিশ্বাস করত না, কিন্তু আজ বিষয়টি তার ভালোবাসার সঙ্গে জড়িত ছিল। তাই সে কাঠিটা কিনে নেয়। বিয়ার পার্টিতে পৌঁছায়। সেখানে সবাই খুব আনন্দ করছিল, কিন্তু এত কিছু হওয়ার পরও সে নিকির জন্য আনা উপহারটি তাকে দিতে পারে না। পার্টি শেষ হওয়ার সময় হয়ে এলে বিয়ার তার বন্ধু ইয়ানকে ইশারা করে যেন সে সবাইকে নিয়ে চলে যায়। সে চেয়েছিল নিকির সঙ্গে কিছুটা একান্ত সময় কাটাতে। বন্ধুরা তার ইশারা বুঝে একে একে চলে যায়। এরপর বিয়ার নিকিকে গাড়িতে করে তার বাড়ি পৌঁছে দিতে রওনা হয়। পুরো পথ জুড়ে সে নিকিকে প্রপোজ করতে চেয়েছিল, নিজের অনুভূতির কথা বলতে চেয়েছিল, কিন্তু সে খুবই বিভ্রান্ত ছিল। যত অনুশীলন করছিল সব যেন ভুলে গেছে। তার মাথার ভিতরে শত রকমের চিন্তা ঘুরছিল। এভাবেই নিকির বাড়ি এসে যায়। সেদিনও বিয়ার তার মনের কথা না বলেই থেকে যায়। নিকি গাড়ি থেকে নেমে চলে যেতে উদ্যত হলে বিয়ার হঠাৎ তাকে ডেকে ওঠে। নিকি তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বিয়ার? কিন্তু এবারও বিয়ার কিছু বলতে পারে না, তবে তার চোখে যা ছিল তাই সব বলে দিচ্ছিল। নিকি সেটা অনুভব করে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো? এই কথা নিকির মুখে শুনে বিয়ার ভীষণ অবাক হয়ে যায়। এতটাই অবাক হয় যে কিছুই বলতে পারে না। নিকিও আরও কিছু না বলে ফিরে চলে যায়। তখন এই বিয়ারের উপলব্ধি হয় সে কি ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। এত বড় একটি সুযোগ ছিল। মেয়েটি নিজেই তাকে প্রশ্ন করেছিল, শুধু হ্যাঁ বললেই হতো। সে সব কিছু ঠিক করতে চাইল। আতঙ্কিত অবস্থায় সে জুয়েলারির দোকান থেকে কেনা সে জাদুকরি কাঠিটি বের করে ভেঙে ফেলে এবং একটি ইচ্ছা প্রকাশ করে, নিকি যেন আমাকে খুব বেশি ভালোবাসে। ইচ্ছাটি করার সঙ্গে সঙ্গে চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সিনেমা দৃশ্যগুলো এমনভাবে দেখানো হয় যেন সত্যিই কোনো জাদু কাজ করছে। তবে তখনও বিয়ের বিষয়টি জানতো না। সে গাড়ি চালিয়ে ফিরে যেতে যাচ্ছিল। ঠিক তখনই সে লক্ষ্য করে নিকি বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। বেরিয়ে চলে যাওয়ার আগেই নিকি দৌড়ে তার কাছে আসে এবং হঠাৎ জিজ্ঞেস করে, আমি কি তোমার সঙ্গে বাড়িতে যেতে পারি? বিয়ার অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে? এই সময় নিকির চোখগুলো অদ্ভুত দেখাচ্ছিল, যেন সে ভীত বা অস্থির। নিকি বলে, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। আজ আমি একা থাকতে চাই না। আজ আমি তোমার সঙ্গে থাকতে চাই। বিয়ার বলে, অবশ্যই তুমি আমার সঙ্গে যেতে পারো। একথা শুনেই নিকি গাড়িতে উঠে বসে এবং গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ে। আর এই অদ্ভুত আচরণ বিয়ারকে বিভ্রান্ত করে দেয়। যাই হোক, সে তাকে বাড়িতে নিয়ে আসে এবং জাগিয়ে তোলে। বাড়িতে পৌঁছেই নিকি সরাসরি তার ঘরে চলে যায় এবং তার বিছানায় বসে পড়ে।
বিয়ার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ আমার বাড়িতে এলে কিভাবে? তোমার তো এমন কোনো পরিকল্পনা ছিল না। তখন নিকি কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা মা দুজনেই খুব অসুস্থ। আমার মা তো ক্যান্সারের শেষ পর্যায়ে আছেন, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। আমি এই কষ্ট একা সহ্য করতে চাই না, তাই তোমার কাছে এসেছি। তার কান্না দেখে বিয়া তার কথা বিশ্বাস করে ফেলে। সেই বিছানায় এসে তার পাশাপাশি নিকি তার কাঁধে মাথা রেখে দেয়। এখন নিকি তার খুব কাছাকাছি চলে এসেছে। এসব কিছু দেখে বিয়ারের বিশ্বাসই হচ্ছিল না। সে ভীতুও ছিল, কারণ হঠাৎ করেই নিকি তাকে অস্বাভাবিক রকমের ভালোবাসা দেখাতে শুরু করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তার আচরণ আবার বদলে যায়। মনে হচ্ছিল যেন সে জাদুর প্রভাব থেকে বেরিয়ে এসেছে। সে বিস্মিত হয়ে বিয়ারের দিকে তাকায় এবং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আর আমি এখানে এলাম কিভাবে? এই কথা বলে সে বিয়ারকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বিয়ারও বিভ্রান্ত হয়ে যায়। সে বলে, তুমিই জোর করে আমার সঙ্গে এখানে এসেছ, আর এখন তুমি আমার বাড়িতেই আসো। নিকি বিষয়টি বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই সে আবার হেসে উঠতে শুরু করে। মনে হচ্ছিল জাদুর প্রভাব আবার তার উপর কাজ করছে। আর এবার সে বিয়ারের আরও কাছাকাছি চলে আসে। সেই রাতেই বিয়ারের আর ঘুম হয়নি, কারণ কিছুক্ষণ আগে নিকি যেভাবে বিস্ময় প্রকাশ করছিল তাতে তার মনে সন্দেহ জেগেছিল যে এসবই হয়তো তার জাদুকরী কাঠির কারণে হচ্ছে। সে বুঝতে পারে যদি সত্যিই তাই হয়, তাহলে নিকি তাকে ভালোবাসে না, সবাই কেবল জাদুর প্রভাব, একটি মায়া। আর সে সেই মায়ার সুযোগ নিয়েই ভুল কাজ করছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে বিয়ার সে জাদুকরী কাঠির সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করে। কিন্তু ইন্টারনেটে সে এই সম্পর্কে কোনো তথ্যই খুঁজে পায় না। ফলে সে আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। সে জিনিসের কোনো তথ্যই ইন্টারনেটে নেই। সেটি কীভাবে সত্যি হতে পারে? এখন তার মনে হতে থাকে হয়তো নিকিও সত্যিই তাকে ভালোবাসে। এইসব চিন্তার মধ্যে সে রান্নাঘরে যায়, আর সেখানে গিয়ে তার প্রায় প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। সে দেখে নিকি তার মৃত বিড়ালটিকে ঘিরে এক অদ্ভুত রিচুয়াল করছে। সেখানে মেঝেতে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল, আর তার মৃত বিড়ালের শরীরের বিভিন্ন অংশ নিয়ে কী সব অস্বাভাবিক কাজ করা হয়েছে। এসব দেখে বিয়ার ভীষণ ভয় পেয়ে যায়। তবু সে নিকিকে কিছু বলতে পারে না, কারণ নিকি খুব ভালোবাসার ভঙ্গিতে তার কাছে এসে তাকে ডাকে। এরপর তারা দুজন একসঙ্গে নিজেদের কাজে চলে যায়। কাজে গিয়ে বিয়ার উত্তেজিত হয়ে যায়। বন্ধু ইয়ানকে আগের রাতে সব ঘটনা বলতে থাকে। সে বলে কিভাবে নিকি পুরো রাত তার সঙ্গে ছিল। এরপর সে ইয়ানকে আরেকটি প্রশ্ন করে, তুমি আগে আমাকে বলনি কেন যে নিকির বাবা মাও এত অসুস্থ? এই প্রশ্ন শুনে ইয়ান নিজেই অবাক হয়ে যায়। সে বলে, কি বলছো? ওর বাবা মা তো অসুস্থ নন। ইয়ান আবার জিজ্ঞেস করে, তোমাকে কে বলছে যে তারা অসুস্থ? পিয়ার বলে, নিকি নিজে বলেছে। তখন ইয়ান বলে, এখানে কি হচ্ছে আমি জানি না। নিকির বাবা মা অসুস্থ নন, আর আমি তো এটাও ভেবে অবাক হচ্ছি যে সে তোমার বাড়িতে রাত কাটালো কিভাবে, কারণ সে তো তোমাকে সবসময় ভাইয়ের মতোই মনে করত। ইয়ান আরও বলে, আমি কখনোই তোমার অনুভূতিতে আঘাত দিতে চাইনি, তাই এই কথাটা তোমাকে বলিনি। এই কথা শুনে বিয়ার আরেকবার বড় ধাক্কা খায়। এবার তার বুঝতে আর বাকি থাকে না যে এসবই সে জাদুকরী কাঠের প্রভাব। তার ভিতরের অপরাধবোধ জন্ম নিতে থাকে। সে বুঝতে পারে যে মেয়েটি তাকে সত্যিকারের ভালোবাসে না, তাকে জাদুর মাধ্যমে নিজের দিকে টেনে এনে সে ভুল করেছে। সে নিকির অনুভূতির সঙ্গে খেলেছে। এটা সে করতে চায় না। এখন সে নিকিকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চায়, কিন্তু সেটা করতে পারছিল না, কারণ নিকি তাকে এত বেশি ভালোবাসা দেখাচ্ছিল যে তাকে দূরে ঠেলে দেওয়া কঠিন হয়ে পড়েছিল। এভাবে দিন কেটে যেতে থাকে। তারা একসঙ্গে আনন্দ করে, একসঙ্গে খাওয়া দাওয়া করে, প্রতিটি কাজ একসঙ্গেই করে। এই সময় বিয়ারের জীবন ঠিক তেমন হয়ে যায় যেমনটা সে সবসময় কল্পনা করেছিল। তার মনে হতে থাকে যেন সে স্বর্গে বাস করছে। সে খুবই সুখী ছিল। একদিন সে নিকিকে ডিনারে নিয়ে যায়। ডিনারের সময় সে নিকিকে জিজ্ঞাসা করে, তোমার বাবা মা কি সত্যি অসুস্থ? এই প্রশ্ন শুনে নিকির মুখ হঠাৎ খুব গম্ভীর হয়ে যায়। সে বলে, না না না। কিন্তু প্রতিবার না বলার সময় তার মুখের অতিব্যক্তি বদলে যাচ্ছিল, কখনো অবাক, কখনো উদ্বিগ্ন, কখনো আবার হাস্যকর ভঙ্গিতে। এমনকি সে দাঁড়িয়ে যায় এবং কাঁদতেও শুরু করে। বারবার না বলতে বলতে তার আচরণ এত অস্বাভাবিক হয়ে ওঠে যে বিয়ার নিজেও ভয় পেয়ে যায়। অনেক কষ্টে সে নিকিকে শান্ত করে। তারপর তাড়াতাড়ি ডিনার শেষ করে তাকে বাড়ি নিয়ে আসে। বাড়ি ফেরার পরও নিকি অদ্ভুতভাবে সবসময় বিয়ারের খুব কাছেই থাকতে থাকে। এমনকি সে বাথরুমে গেলেও নিকি তার পিছনে পিছনে চলে যায়। এসব বিষয় এখন বিয়ারের কাছে খুব অস্বাভাবিক মনে হতে থাকে। অবশেষে তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে বিয়ারের ঘুম ভেঙে যায়। সে দেখে নিকি ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। কখনো সে হাসছে, কখনো কাঁদছে। তার অবস্থা ভীষণ খারাপ দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি তাকে গ্রাস করেছে, যেন সে নিজের নিয়ন্ত্রণে নেই। তারপর হঠাৎ সে একটি ফুলদানি তুলে নেয়। সেটা মুখের সামনে ধরে অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে বিয়ারের দিকে এগিয়ে আসে। তার চলাফেরা দেখে মনে হচ্ছিল যেন কোনো মানুষ নয়, বরং কোনো শয়তান। এরপর সে হঠাৎ এক পাশ দিয়ে সরে গিয়ে বিয়ারকে ভয় দেখানোর চেষ্টা করে, আর বিয়ার সত্যি সত্যিই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সে হেসে হেসে বিছানার উপর পড়ে যায়।
এক মুহূর্তের জন্য বিয়ারের মনে হয় হয়তো নিকি মজা করছে বা তাকে ভয় দেখানোর জন্য অভিনয় করছে, কিন্তু এখন এসব বিষয় তার কাছে ক্রমেই অস্বাভাবিক মনে হতে থাকে। প্রতিদিন আগের দিনের চেয়েও আরও বেশি অদ্ভুত হয়ে উঠছিল। নিকির ভালোবাসা ধীরে ধীরে এক ধরনের উন্মাদনায় পরিণত হচ্ছিল। সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বিয়ারকে দিকে তাকিয়ে থাকতো। এমনকি তার হাসিটাও এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল, বিয়ার তার হাসি দেখেও ভয় পেতে শুরু করে। এসব কারণ অতিষ্ঠ হয়ে সে তার এক বন্ধুর সঙ্গে বিষয়টি আলোচনা করতে যায়। এটি ছিল দুপুরের খাবারের সময়। দুজন একসঙ্গে খাবার খাচ্ছিল। বিয়ার তার বন্ধু সারাকে বলছিল, আমি নিকিকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু এখন সে আর সেই নিকি নেই যাকে আমি ভালোবাসতাম। সে খুব অদ্ভুত হয়ে গেছে, সবসময় আমার চারপাশে ঘোরাঘুরি করে। কখনো কখনো তার আচরণে আমি ভয়ও পেয়ে যাই। এই সময় সে একটি স্যান্ডউইচ খাচ্ছিল, কিন্তু স্যান্ডউইচ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই তার অদ্ভুত লাগতে শুরু করে। সে স্যান্ডউইচটি খুলে দেখে, তার ভিতরের জিনিস দেখে আতঙ্কে জমে যায়। স্যান্ডউইচের ভিতরে ছিল তার মৃত বিড়ালের মাংস। এই দৃশ্য দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। তার এতটাই খারাপ লাগে যে সঙ্গে সঙ্গে বমি করে ফেলে। এমনকি তার পুরো দুপুরের খাবারও মাটিতে পড়ে যায়। এখন সে নিশ্চিত হয়ে যায় যে নিকি আর আগের সেই নিকি নেই। তার বিশ্বাস হয় কোনো অশুভ শক্তি নিকিকে গ্রাস করেছে। না হলে একটি স্বাভাবিক মেয়ের মাথায় কখন এমন চিন্তা আসতে পারে না যে সে কারো পোষা বিড়ালের মাংস নিয়ে স্যান্ডউইচ বানাবে। এসব চিন্তায় ভীত হয়ে যখন সে বাড়ি ফিরে আসে, তখন আবারও নিকিকে এক অদ্ভুত অবস্থায় দেখতে পায়। তার মুখে অদ্ভুত ধরনের তরল লেগেছিল। মনে হচ্ছিল যেন সে কোনো প্রাণে খেয়েছে। তার চেহারা অস্বাভাবিক ছিল, চোখে এমন এক ঝিলিক ছিল যেন সে বড় কোনো বিজয় অর্জন করেছে। এসব দেখে বিয়ার আরও ভয় পেয়ে যায়। সে নিকিকে বলে, তুমি গিয়ে একটু ফ্রেশ হয়ে আসো, আমি বাইরে থেকে ঘুরে আসছি। এই অবস্থায় সে নিকির সঙ্গে একই বাড়িতে থাকতে পারছিল না। এরপর সে কয়েকদিন এভাবে কেটে যায়। কিছুদিন পর বিয়ার নিকিকে নিয়ে আনন্দ উদযাপন করার জন্য নিজের বাড়িতে একটি পার্টির আয়োজন করে। সেখানে সবাই বিয়ার এবং নিকিকে একসঙ্গে দেখে খুব খুশি হয়, কারণ সবাই জানতো বিয়ার নিকিকে কতটা ভালোবাসে। কিন্তু সবার কাছে একটি বিষয় খুব অদ্ভুত লাগছিল, নিকি আগে কখনোই বিয়ারকে ভালোবাসতো না, অথচ এখন সে এমনভাবে ভালোবাসা প্রকাশ করছে যেন সেটা এক ধরনের উন্মাদনা। সবাই গল্প গুজব করছিল। ঠিক তখন নিকি লক্ষ্য করে উপস্থিত সবাই বিয়ারের সঙ্গে খুব ঘনিষ্ঠ। এই দৃশ্য দেখে রেগে যায়। সে দাঁড়িয়ে সবাইকে বলে, তোমরা সবাই মারা যাবে। তারা এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর সে বলে, আমি এমন কাউকে পছন্দ করি না যে বিয়ারের কাছাকাছি আসে। তার কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। এমনকি বিয়ারও বুঝতে পারে বিষয়টি সাধারণ ভালোবাসার সীমা ছাড়িয়ে গেছে। এখন কিছু একটা ভয়ঙ্কর ঘটতে পারে। কিন্তু নিকি সেখানে থেমে যায় না। সে কাছেই পড়ে থাকা একটি কাঁচের বোতল তুলে নেয়। তারপর সেটি টেবিলের সঙ্গে আঘাত করে ভেঙে ফেলে। এরপর ভাঙা কাঁচ নিজের মুখে ঢুকিয়ে দেয়। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে যায়। বিয়ার সবার কাছে ক্ষমা চেয়ে তাদের বাড়ি ফিরে যেতে বলে। সে সবাইকে বোঝায় যে নিকির শরীর ও মানসিক অবস্থা কয়েকদিন ধরেই ঠিক নেই, সম্ভবত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। সবাই চলে যাওয়ার পর বিয়ার রাগান্বিত হয়ে নিকিকে জিজ্ঞেস করে, তোমার আসলে কি হয়েছে? তুমি এসব কেন করছো? তুমি কি আমাকে কোনো কিছুর শাস্তি দিতে চাইছো? খুব অদ্ভুত ভঙ্গিতে নিকি উত্তর দেয়, না, এমন কিছুই নয়। এই সময় সে বিয়ারের কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু বিয়ার তার কাছ থেকে দূরে সরে যায় এবং বলে, আমি তোমার এসব আচরণে ক্লান্ত হয়ে গেছি। তোমার এই উন্মাদনা আমি আর সহ্য করতে পারছি না। অনেক হয়েছে, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। তুমি আর আমার বাড়িতে থাকবে না। এই কথা বলে সেই সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। কিন্তু এসব কথা শুনে নিকি ভীষণ রেগে যায়। সে সঙ্গে সঙ্গে রান্নাঘরে যায় এবং একটি বড় ছুরি নিয়ে আসে। তারপর ছুরিটি হাতে নিয়ে বিয়ারের দিকে এগিয়ে আসতে থাকে। বিয়ার হতভম্ব হয়ে যায়। নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে সে মাটিতে পড়ে যায়। তখন সে বুঝতে পারে নিজের প্রাণ বাঁচাতে তাকে কী বলতে হবে। সে তাড়াতাড়ি বলে, না, আমি কোথাও যাচ্ছি না, তুমিও কোথাও যাবে না, আমরা দুজন এখানেই থাকবো, আমি তোমারই সঙ্গে থাকবো। এ কথা শুনতে নিকি ছুরিটি ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই তার ভয়ঙ্কর রাগী চেহারা আবার প্রেমময় আচরণে বদলে যায়। সে বিয়ারকে নিয়ে ঘরে যায়। সে বিয়ারের হাত শক্ত করে ধরে ঘুমায়। মাঝরাতে যখন বিয়ার নিশ্চিত হয় যে নিকি গভীর ঘুমিয়ে আছে, তখন সে খুব সাবধানে উঠে বাড়ির বাইরে বেরিয়ে আসে। সে তার বন্ধু সারাকে ডেকে আনে। সারাও তখন বিয়ারের জন্য খুব উদ্বিগ্ন ছিল। গাড়িতে বসে বিয়ার সারাকে নিকির অদ্ভুত আচরণের সব কথা বলতে শুরু করে। সে জাদুকরী কাঠের কথাও বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই নিকির ঘুম ভেঙে যায়। বাড়িতে বিয়ারকে না দেখেই সে আতঙ্কিত হয়ে পড়ে। বাইরে এসে যখন সে বিয়ারকে সারার সঙ্গে দেখে, তখন তার ভিতরে প্রচণ্ড ঈর্ষা জেগে ওঠে। আর সে ঈর্ষায় বসে সে এমন কিছু করে যা কেউ কল্পনাও করেনি। হঠাৎ সে সারার পাশে গিয়ে গাড়ির কাছে ভেঙে ফেলে। তারপর সারার মাথা বারবার স্টিয়ারিংয়ের সঙ্গে আঘাত করতে থাকে। এতটাই নির্মমভাবে আঘাত করে যে শেষ পর্যন্ত সারার মৃত্যু হয়ে যায়। সবকিছু এত দ্রুত ঘটে যে বিয়ার কিছুই করতে পারে না। সে কিছু বলার বা বাধা দেওয়ার সুযোগই পায়নি। ঘটনাটি এত আকস্মিক ছিল যে সবাই হতবাক হয়ে যায়। সারাকে হত্যা করার পর নিকি গাড়ির অন্য পাশ দিয়ে ঘুরে এসে বিয়ারকে জড়িয়ে ধরে। এখন বিয়ার সব কিছুতেই সম্পূর্ণ ভেঙে পড়েছিল।
সে এই দুঃস্বপ্নের শেষ চেয়েছিল, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। অবশেষে সে সিদ্ধান্ত নেয় সেই দোকানে আবার যাবে যেখান থেকে সে জাদুঘরি কাঠিটি কিনেছিল। সেই দোকানে গিয়ে সেই সেলস গার্লের পুরো ঘটনা খুলে বলে, কিভাবে সেই কাঠিটি ব্যবহার করে একটি ইচ্ছা প্রকাশ করেছিল এবং কিভাবে সেই ইচ্ছাই এখন তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সব শুনে তারা জানায় এই জাদু থেকে মুক্তি পাওয়া সহজ নয়। একবার কোনো ইচ্ছা করা হলে তা পূরণ হবেই, আর সেই ইচ্ছাকেই বাতিল করা যায় না। অনেক চিন্তা ভাবনার পর তার একটি উপায় বের হয়। তারা ভাবে যদি অন্য কেউ বিয়ের জন্য আরেকটি ইচ্ছা প্রকাশ করে তাহলে হয়তো পরিস্থিতি বদলানো যেতে পারে। এই পরিকল্পনা সবারই ভালো লাগে। বিয়ার আরেকটি জাদুকরি কাঠি কিনে তার বন্ধু ইয়ানের কাছে যায়। সে ইয়ানকে সবকিছু খুলে বলে এবং বোঝায় যে এই কাঠি কিভাবে কাজ করে। তারপর বলে, তুমি শুধু এটা ইচ্ছা করবে যেন আমার জীবন আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ইয়ান এতে রাজি হয়ে যায়। সে কাঠিটিও হাতে নেয়, কিন্তু ঠিক তখনই তার মনে লোভ জেগে ওঠে। বিয়ারের জীবন স্বাভাবিক করার ইচ্ছা করার বদলে সে মনে মনে কামনা করে, আমি অনেক ধনী হতে চাই। এরপর সে কাঠিটি ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে আকাশ থেকে টাকার বৃষ্টি শুরু হয়ে যায়। এই দৃশ্য দেখে বিয়ার একেবারেই ভেঙে পড়ে। এই কঠিন সময়ে তার বন্ধুও তার সাহায্য না করে নিজের স্বার্থের কথাই ভেবেছে। হতাশ ও বিধ্বস্ত অবস্থায় সে বাড়ি ফিরে আসে। সেখানে আবারও নিকিকে সে ভয়ঙ্কর অবস্থায় দেখতে পায়। এবার সে আর সহ্য করতে পারছিল না। ভয়ে, ক্লান্তি এবং হতাশা তাকে গ্রাস করে ফেলেছিল। ঠিক তখন তার মনে পড়ল সেলস গার্লের একটি কথা। সেলস গার্ল বলেছিল, যে ব্যক্তি ইচ্ছা প্রকাশ করেছে যদি তার মৃত্যু হয় তাহলে সেই ইচ্ছা প্রভাবও শেষ হয়ে যেতে পারে। এই কথা মনে পড়তেই বিয়ের একটি সিদ্ধান্ত নেয়। সে নিকের দিকে শেষবারের মতো ভালোবাসার চোখে তাকায়। তারপর একটি বন্দুক তুলে নেয়। বন্দুকটি নিজের মুখে ঢুকায় এবং গুলি চালায়। সেখানেই তার মৃত্যু হয়। বিয়ের এই মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার করা ইচ্ছার প্রভাবও শেষ হয়ে যায়। নিকো সে জাদু নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তার হুঁশ ফিরে এলে সে কিছুই মনে করতে পারে না। গত কয়েকদিনে তার সঙ্গে কী ঘটেছে সে কিছুই জানতো না। কিন্তু সামনে বিয়ারের মৃতদেহ দেখে সে ভেঙে পড়ে। সে জোরে জোরে কাটতে থাকে, চিৎকার করতে থাকে। এরপর নিজের অবস্থার দিকেও তাকায়। তার চেহারা এমন হয়ে গিয়েছিল যেন সে অর্ধ পাগল হয়ে গেছে। গভীর শোক আর হতাশার মধ্যে সে কাঁদতে থাকে। আর এভাবেই নিক ও বিয়ারের মৃতদেহের দৃশ্য দেখিয়ে সিনেমাটি শেষ হয়। কোনো ইচ্ছা পূরণ করার জন্য কখনোই ভুল বা শর্টকাট পথ বেছে নেওয়া উচিত নয়, কারণ তার পরিণতি ভয়াবহ হতে পারে।